আমি আপনাদেরকে আজকে শেখাবো যে কিভাবে আপনি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট শিখে সরাসরি ইংলিশে কথা বলতে পারেন এবং শুদ্ধভাবে ইংরেজি লিখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। শুরু করার পূর্বে আপনাদেরকে একটি কথা না বললেই নয়, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ইংরেজি শিখতে চান, যারা ইংরেজিকে ভয় করেন, যারা ইংরেজি শিখতে চান কিন্তু পারতেছেন না, যারা ইংরেজিকে ভয় করেন তাদের জন্য। কারণ ইংরেজির গভীরতা কিন্তু অনেক। আপনি যদি ইংরেজির গভীরতা খুঁজতে যান তাহলে কিন্তু আপনি বেসিক হারিয়ে ফেলবেন। তো যারা হায়ার এডুকেটেড ইন ইংলিশ, যারা ইংরেজিতে অনেক দক্ষ, ইংরেজিতে হায়ার এডুকেটেড, তাদের জন্য এই ভিডিওটি নয়। তো আপনি যদি এই ভিডিওটি দেখার পরে নিজেই ইংরেজিতে কথা বলতে চান কিংবা নিজেই ইংরেজিতে সেন্টেন্স তৈরি করে সুন্দরভাবে ইংরেজি লিখতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখতে থাকেন। তো আপনি যে কোনো ভাষায় শিখতে চান না কেন, যে কোনো ভাষার বিষয়ে আপনি জ্ঞান অর্জন করতে চান না কেন, অবশ্যই কিন্তু আপনাকে আপনার মাতৃভাষার আশ্রয় গ্রহণ করতে হবে। কেননা আপনি আপনার মাতৃভাষার মাধ্যমে কিন্তু অন্য ভাষাটাকে অর্জন করতে পারবেন। তো এর জন্য আপনাকে অবশ্যই আপনার মাতৃভাষা জানতে হবে। কিন্তু আমরা যে মাতৃভাষায় কথা বলি এটি কিন্তু আমরা আসলে হাতে কলমে শিক্ষা গ্রহণ করি না, প্রকৃতিগতভাবে আমরা কিন্তু এই ভাষাটা শিখে ফেলেছি। যেমন আমি ফুটবল খেলি, এই বাক্যটি আমরা যেভাবে লিখি এবং সেভাবে কিন্তু বাংলা ভাষায় বলি। তো এই বাক্যটির মধ্যে তিনটি জিনিস আছে, একটি সাবজেক্ট বা কর্তা, আরেকটি হচ্ছে ভার্ব বা ক্রিয়া, আরেকটি হচ্ছে অবজেক্ট বা কর্ম। এখন এই তিনটি বিষয় বা তিনটি পার্টস অফ স্পিচ এর সমন্বয়ে কিন্তু একটি অর্থপূর্ণ বাক্য তৈরি হয়েছে। তো এখন এই বাক্যে সাবজেক্ট কোনটি, ভার্ব কোনটি এবং অবজেক্ট কোনটি, চলুন সংক্ষেপে আমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে জেনে নিই। এখন যার দ্বারা কর্ম সম্পাদন হয় সেই হচ্ছে সাবজেক্ট বা বাংলাতে বলে কর্তা, আর অবজেক্ট হচ্ছে কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকেই অবজেক্ট বলে বা কর্ম বলে, আর যে কোনো কাজ করাকেই ভার্ব বা ক্রিয়া বলে। আর একটু সহজভাবে আমি আপনাদেরকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে ক্লিয়ার করে দিচ্ছি, একটু দেখুন। তো আমি এখানে একটি বাক্য লিখেছি, আমি ভাত খাই। তো এখানে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব আছে। এখন কিভাবে সহজে আমি এখান থেকে সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব বের করব দেখে নিই। এখন দেখুন এই বাক্যটির প্রথমে আছে আমি ভাত খাই, অর্থাৎ প্রথম শব্দটি হচ্ছে আমি। এখন এই আমি কেটে দিয়ে আমি যদি এখানে কে লিখি তাহলে বাক্যটি কেমন দাঁড়ায়, কে ভাত খায়। অর্থাৎ বাক্যের যে প্রথম শব্দটি থাকে সেই শব্দটিকে কেটে দিয়ে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে সাবজেক্ট। এই বাক্যটিতে দেখেন আমি ভাত খাই, এখানে আমি হচ্ছে প্রথম শব্দ, এই আমিকে কেটে দিয়ে কে দ্বারা প্রশ্ন করেছি কে ভাত খায়, তাহলে অবশ্য উত্তর হবে আমি ভাত খাই। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমি। এখন এই বাক্যের দ্বিতীয় শব্দটি হচ্ছে ভাত। এখন আমরা এই ভাতটাকে কেটে দিয়ে তার নিচে যদি কি লিখে দিই তাহলে বাক্যটির দ্বারা আমি কি খাই। এখন এই বাক্যে আমি কি খাই এর উত্তর হবে ভাত, অর্থাৎ এখানে অবজেক্ট হচ্ছে ভাত। এরপরে দেখুন এই বাক্যের সর্বশেষ যে শব্দটি আছে সেটি হচ্ছে খায়। এখন আমরা খায়টাকে কেটে দিয়ে কি করি লিখে দিই তাহলে বাক্যটির দ্বারা আমি ভাত কি করি, অর্থাৎ আমি ভাত কি করি, তাহলে অবশ্য উত্তর আসবে খাই। সুতরাং এই বাক্যের ভার্ব হচ্ছে খাই। তো এখন আমরা দেখব যে একটি বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কিভাবে বসে, অর্থাৎ কোনটি আগে এবং কোনটি পরে বসে। তো এখানে দেখুন আমি একটি সেন্টেন্স লিখেছি যে আমি ভাত খাই। এখন এখানে তিনটি শব্দ আছে বা তিনটি ওয়ার্ড আছে, তিনটি ওয়ার্ড সম্পর্কে কিন্তু আমরা সবাই পরিচিত। অর্থাৎ আমি ইংরেজি কি সেটা আমরা সবাই জানি, ভাত ইংরেজি জানি, এখন খাই ইংরেজিও জানি। তো বাংলা ভাষা আমরা যেভাবে লিখি যে আমি ভাত খাই, এখন আমরা এক কাজ করি, তাহলে যেহেতু আমি ইংরেজি হচ্ছে আই, সেক্ষেত্রে আমি নিচে আই লিখি এবং ভাত ইংরেজি রাইস, তার নিচে রাইস লিখি, খাই ইংরেজি ইট, তার নিচে আমরা ইট লিখি। এখন দেখি সেন্টেন্সটা কেমন হলো ইংরেজিতে, আই রাইস ইট। এখন এটি কিন্তু একটি অর্থপূর্ণ সেন্টেন্স হলো না, কেননা বাংলাতে সেন্টেন্সের যে গঠন প্রণয়টি হয়েছে দেখুন, এখানে প্রথমত আসছে আমি মানে সাবজেক্ট, এবং দ্বিতীয়ত আসছে অবজেক্ট, এবং তৃতীয়ত আসছে ভার্ব। কিন্তু ইংরেজিতে গঠন প্রণালীটা একটু অন্যরকম। যেমন বাংলাতে আপনার যে এই সেন্টেন্সের যে গঠন প্রণালী হয়েছে সেটি হচ্ছে প্রথমত আসছে সাবজেক্ট, তারপরে আসছে অবজেক্ট, তারপরে আসছে ভার্ব। কিন্তু ইংরেজির ক্ষেত্রে
একটি সেন্টেন্সের গঠন প্রণালী হবে, প্রথমত আসবে সাবজেক্ট, তারপরে আসবে ভার্ব, তারপরে আসবে অবজেক্ট। তো এখন আমরা যদি আমি ভাত খাই এই বাক্যটিকে ইংরেজি সেন্টেন্সের যে গঠন প্রণালী আছে সেই অনুযায়ী লিখি, তাহলে বাক্যটি হবে এরকম, আমি খাই ভাত। আমরা বাংলায় যখন বলতে যাব বা লিখতে যাব তখন আমরা বলি কি, আমি ভাত খাই। আর যখন আমরা ইংরেজির গঠন প্রণালী, ইংরেজি সেন্টেন্সের গঠন প্রণালী অনুযায়ী বাক্যটি লিখব, তখন কিন্তু লিখতে হবে আমি খাই ভাত। অর্থাৎ এখানে বাংলাতে দেখুন যে আমি ভাত খাই, অর্থাৎ ভাত শব্দটি মাঝখানে আছে, কিন্তু ইংরেজি সেন্টেন্সে এই ভাত শব্দটি চলে আসছে শেষে। তো যেহেতু আমরা এই বাক্যটি লিখেছি ইংরেজি সেন্টেন্সের গঠন প্রণালী অনুযায়ী, সেক্ষেত্রে আমরা যদি এখন এখানে যে ওয়ার্ডগুলো আছে, যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো নিচে যদি আমরা ইংলিশ মিনিং লিখে দিই, তাহলে সেন্টেন্সটি কীরকম হয় দেখি। এখানে আমি খাই ভাত, এখন আমি ইংরেজি হচ্ছে আই, খাই ইংরেজি ইট, ভাত ইংরেজি হচ্ছে রাইস, তাহলে আই ইট রাইস। এখন এই সেন্টেন্সটা ঠিক হলো কিনা। এখন আমরা যদি ইংরেজি সেন্টেন্সের গঠন প্রণালী অনুসরণ করি, তাহলে দেখুন প্রথমত আসবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। অর্থাৎ আমি সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে ভাত, এটি অবজেক্ট। অর্থাৎ এই সেন্টেন্সটা আমাদের ঠিক আছে। তাহলে আমাদের যে মেন পয়েন্টটি সেটি মনে রাখতে হবে কি, যে আমরা বাংলাতে যে বাক্যটি বলবো বা লিখব সেটি ইংরেজি বাক্যের গঠন প্রণালী অনুযায়ী বলবো বা লিখব। তো আমরা আরও কিছু বাক্য এভাবে লিখে নিজেরা ট্রাই করি। এখন দেখুন যে আমি ধরি মাছ, তাহলে আমি ইংরেজি আই, ধরি ইংরেজি ক্যাচ এবং মাছ ইংরেজি ফিশ, তাহলে আই ক্যাচ ফিশ। এরকমভাবে আমি পান করি পানি, এখন আমি ইংরেজি আই, পান করা ইংরেজি ড্রিঙ্ক এবং পানি ইংরেজি ওয়াটার, তাহলে আই ড্রিঙ্ক ওয়াটার। অর্থাৎ এখানে বাংলাতে যে ওয়ার্ডগুলো আছে, বাংলাতে যে শব্দগুলো আছে, হুবহু সেই শব্দের নিচে শুধু ইংরেজি ওয়ার্ডটা লিখে দেব। তাহলে দেখুন আমি দেখি টেলিভিশন, এখানে আমির জায়গায় লিখব আই, দেখি ইংরেজি হচ্ছে ওয়াচ এবং টেলিভিশনের জায়গায় লিখব টেলিভিশন, তাহলে আই ওয়াচ টেলিভিশন, আমি টেলিভিশন দেখি। এরপরে আমি রান্না করি ভাত, এখানে আমির জায়গায় লিখব আই, যেহেতু আমি ইংরেজি হচ্ছে আই, আর রান্না করে ইংরেজি হচ্ছে কুক, তাহলে রান্না করার জায়গায় লিখব কুক এবং ভাতের জায়গায় লিখব রাইস, তাহলে আই কুক রাইস, আমি ভাত রান্না করি। তো আপনি যদি এভাবে কোনো কিছু মুখস্থ না করে খুব সহজভাবে ইংরেজি শিখতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার এই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।